আমাকে যখন টর্চার করছে তখন আমার মাকে ফোন দিয়েছে। আমার মাকে ফোন দিয়ে শুনিয়েছে যে দেখো তোমার ছেলেকে কিভাবে টর্চার করছে। হাত পা ধরে বলতেছি অন্য শিক্ষকদের আপনারা রাস্তায় নেমে যান। ওনাদের আগে যদি গায়ে গুলি পড়তো কয়েকজন, অনেক ছাত্রছাত্রী বেঁচে যেত। পদত্যাগ করতে দিয়েছে, আপনি পদত্যাগ করে আরেকটা চাকরি নেন। এইসব ড্রামাটিক কথাবার্তা কিসের জন্য? পদত্যাগ করলে করবেন, সমস্যা কি? নৈতিক অবক্ষয়ের সময় যে নীরব থাকে তার জন্য জাহান্নামের সবচেয়ে অন্ধকার জায়গাটা তাদের জন্য। জামাত শিবির হলেই তারা হচ্ছে সন্ত্রাসী, এরকম একটা ন্যারেটিভ বিল্ড করা চেষ্টা করে। তো 6 বার হিট করার পর আমি যখন অজ্ঞান হয়ে যাচ্ছিলাম, তখন আবার দাঁড় করে আবারও 2-4 বার হিট করলো। এখনো যেই দলটা এই কাজটা করেছে সেই দলটা কিভাবে রাজনীতিতে আবার আসতে পারে রিসেন্টলি, এটা আই ডোন্ট নো। দর্শক, আজকে এমন একজন শিক্ষকের সাথে আপনাদেরকে পরিচয় করে দেব যিনি ছাত্রদের বিপদে কখনোই পিছপা হন না। প্রত্যেকটা অন্যায়ের প্রতিবাদ যিনি করেন। ছাত্র আন্দোলনে তিনি রাজপথে বলেছিলেন, আমার শিক্ষার্থীদের গায়ে যদি কেউ হাত তোলে তাহলে আগে আমাকে মারতে হবে। বুঝতেই পারছেন কার কথা বলছি, আসিফ মাহতাব স্যারের কথা। তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক লেকচারার ছিলেন এবং এখনও তিনি শিক্ষকতা পেশার সাথে যুক্ত। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। ভালো আছি আলহামদুলিল্লাহ। জি, আপনাকে যখন আসলে হেফাজতে নেওয়া হলো, ডিবি হেফাজত বলা যায়, এটাকে ডিবি হেফাজত বলবো না? এটা কোনোভাবেই ডিবি হেফাজত বলা যেতে পারে না, বিকজ তারা আমাকে গুম করেছে, যেটা সম্পূর্ণ অবৈধ। বাংলাদেশের স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট আছে, বাট স্পেশাল পাওয়ার্স অ্যাক্টেও যে আপনি কাউকে রাতের অন্ধকারে একটার সময় এসে গুম করবেন, তারপর ডিনাই করবেন যে তাকে নেওয়া হয়েছে, এটা কমপ্লিটলি ডিনাই করবেন, এটা তো কমপ্লিটলি ইলিগাল, অবৈধ কাজ করেছে। তো যার অর্থ এটা ডিবি হেফাজত আমি বলবো না, আপনি বলতে পারেন যে গুম ঘরে নেওয়া হয়েছে। সর্বস্তরে কিন্তু আপনাকে এই ধরে নিয়ে যাওয়া বা গুম করার কিন্তু প্রতিবাদ উঠেছে। তো আপনার কাছে এই যে মানুষের যে আপনাকে সাপোর্ট করা বা আপনাকে ফিরিয়ে আনার যে প্রচেষ্টা, এটা কেমন লেগেছিল? প্রথম কথা হচ্ছে, যেটা সবাই হয়তো বা জানেন না, সেটা হচ্ছে আমাকে যে গুম করবে এই ইনফরমেশনটা আমি আগেই পেয়েছি। এখানে আমার দুটো অপশন ছিল, যেমন ডক্টর সরওয়ার হোসেন, উনি আমাকে আগে ফোন দিয়ে বলেছে যে দেখো আমার নাম এসেছে, আমি তোমাকে লাস্ট ফোন কল দিচ্ছি, আমি এখন হাইড করব, তুমিও চলে যাও। কিন্তু আমি ডিসিশন নিয়েছি না, আমাকে অন্যায়ভাবে না হবে আমি পালিয়ে যাব, সেটা আমি কখনো করব না। যার ফলে আমি পালাইনি। আমি বিভিন্ন ভিডিও তৈরি করে রেখে গিয়েছিলাম এবং আমার স্টুডেন্টদেরকে এবং আমার শুভাকাঙ্ক্ষীদেরকে, আলেমুল আমাদেরকে বিভিন্ন মেসেজ দিয়ে একটা নাম্বারের লিস্ট আমার ছোটো বোনকে দিয়ে গেছিলাম যে যখন আমাকে তুলে নেওয়া যাওয়া হবে তখন এইসব নাম্বারে ফোন করবে, এদেরকে এই কাজ করতে বলবে। তো যার ফলে আমি অলরেডি জানতাম আগের থেকে যে আমাকে গুম করা হবে, কিন্তু তারপরেও আমি মনে করলাম যে না, যদি আমাকে গুম করা হয়, এত অন্যায়ভাবে যদি গুম করা হয়, তাহলে আমাকে মেরে ফেলা যদি হয় বা আমাকে নিখোঁজ করে ফেলা হয়, এটা আন্দোলনের জন্য আরো ভালো কিছু হবে, তাই আমাকে লেট দেম কিল মি, নো প্রবলেম। জি, আপনি সেই সময়টা বলেছেন যে আমাকে যদি গুম করা হয় বা আমাকে যদি ধরে নিয়ে যাওয়া হয় তাহলে সেটা হবে সরকারের চরমতম বোকামি। এই কথাটা আপনি কেন বলেছিলেন? বিকজ আমি কোনো অবৈধ কাজে করার কথা কাউকে বলিনি। যেটা আমাদের ন্যায্য এবং আইনের ভিতরে যেগুলো আছে সেগুলোর কথাই আমি বলেছি। আমাদের কনস্টিটিউশনে যেটা আছে সেটার কথাই আমি বলেছি। একটা কনস্টিটিউশনে আমার ছাত্রদেরকে আক্রমণ করা, যারা আইন শৃঙ্খলা বাহিনীর কেউ না, তাদেরকে মন্ত্রী বলছেন যে ডিরেক্ট আক্রমণ করার কথা বলছেন, এটা সম্পূর্ণ অবৈধ। এবং এই কথাটা বলেছি আমি। একটা ছাত্রদেরকে গুলি করে পয়েন্ট ব্ল্যাঙ্ক, ক্লোজ রেঞ্জে 4টা গুলি করে মেরে ফেলা হয়েছে আবু সাইদকে, এটা সম্পূর্ণ অবৈধ, এক্সেসিভ ইউজ অফ ফোর্স। তো এগুলি আমি আইনের কথাই যেহেতু বলেছি, সেখানে আমাকে গুম করা মানে তারা কোনো এক্সপ্লেনেশন দিতে পারবে না। সো আমাকে নেওয়া তাদের জন্য বোকামি। তাদের যে মোরাল সুপিরিয়রিটি, আমরা একটা সন্ত্রাসীকে দমাচ্ছি বা আমরা একটা টেরোরিস্টকে দমাচ্ছি, এই যে ন্যারেটিভটা তারা বিল্ড করতে চেষ্টা করছে, সেটা আমার বেলায় পারবে না। যার কারণে আমাকে নেওয়া তাদের জন্য স্ট্র্যাটেজিক বোকামি ছিল এবং দে ফেল ইনটু দ্য ট্র্যাপ। আমরা জানি যে ডিজিএফআই এর যে সদর দপ্তরের নিচে যে আয়না ঘর পাওয়া গেছে, সেখানে তো একটা গুম ঘর আমরা দেখেছি, কিন্তু আপনাকে নেওয়া হয়েছে ডিবির হেফাজতে এবং সেখানে একটা গুম ঘরে আপনাকে গুম করা হয়েছিল। আপনি যদি সেই দিনগুলোর কথা বলেন, আসলে কয়দিন রাখা হয়েছিল, কি করা হয়েছিল আপনার সাথে? প্রথমে 2 দিন রাখা হয়েছিল। প্রথমে যখন নিয়ে যায় ওখানে রাখা হয়, তখন পরিস্থিতি, আমি এমনি নিজেও তো অসুস্থ, পরিস্থিতি ওখানে বলতে পারেন জঘন্য। ওখানে 80 জন 100 জনের জন্য একটা টয়লেট, সেখানে টয়লেটের সাথে কোনো সাবান নাই এবং ওখানে একজন বসলে একজন শোয়া লাগে, একজন শুলে একজন বসা লাগে, কারণ দের ইজ নট এনাফ স্পেস। ওটা ফার্মের মুরগি যেভাবে রাখা হয় না, সেভাবে মানুষ রাখা হয়েছে এবং শোয়ার জন্য কোনো ব্যবস্থা নাই, বালিশের ব্যবস্থা নাই, কোনো কিছু নাই। স্যার, আমি একটু প্রথম থেকে জানতে চাই যে আপনি আগেই জানতেন আপনাকে গুম করা হবে, সে কারণে আপনি পর্যাপ্ত কিন্তু ব্যবস্থা নিয়েই তারপরে প্রস্তুত ছিলেন যে আপনি গুম হতে পারেন। সেই সময়টা আসলে আপনি ভিডিও মেক করেছিলেন যে আপনি আসলে কোনো দলীয় না, আপনি কোনো জামাত শিবির না, এরকম ভিডিও মেক করেছিলেন। ওটার কারণটা কি ছিল? আমি জানি আমাদের যে পাস্টে যে রেজিমটা ছিল, সেই রেজিমটা
সবসময় এরকম একটা ন্যারেটিভ বিল্ড করতে চায় যে যাকে তারা ধরে তারাই সন্ত্রাসী, তারাই দলীয়, তারা বা জামাত শিবির হলেই তারা হচ্ছে সন্ত্রাসী, এরকম একটা ন্যারেটিভ বিল্ড করা চেষ্টা করে। সো আমি জানি আমার ক্ষেত্রে সেটা করার চেষ্টা করবে এবং করা হয়েছে। তো আমি আগের থেকে প্রিপারেশন নিয়েছিলাম, এবং যেহেতু বাংলাদেশের সকল মানুষ জানে আমি কোনো রাজনৈতিক দলীয় সাথে বা অরাজনৈতিক দলের সাথেও মানে ডিরেক্টলি কোনোভাবে রিলেটেড না, সেই জন্য আমি একটা ভিডিওতে আমি বলে গিয়েছিলাম যে আই এম নট ইনভলভড ইন এনি কাইন্ড অফ পলিটিক্যাল অল নন পলিটিক্যাল অ্যাক্টিভিটিস। আমি একজন শিক্ষক, এটাই আমার আইডেন্টিটি, এবং আমাকে যদি নিয়ে অন্য কোনো মিথ্যা প্রবাদ দেওয়া হয় তাহলে সেটা সম্পূর্ণ ভুল। আচ্ছা, ঠিক কত তারিখে আপনাকে ধরতে আসলো এবং সেই দিন আসলে কি করেছিলেন আপনি? ডেটটা আমার এক্স্যাক্টলি এই মুহূর্তে ঠিক মনে নেই। আচ্ছা, 22-23 বাসা থেকেই তো নিয়েছে? জি জি, বাসা থেকে নিয়েছে। আপনি আপনার শারীরিক একটা সমস্যার কথা বলছিলেন, এটা একটু ক্লিয়ার করবেন দর্শকদেরকে? জি, আমার পায়ের লিগামেন্টে একটা, বাম পায়ের লিগামেন্টে একটা প্রবলেম আছে, আর লোয়ার স্পাইনে আমার প্রবলেম। এটা কি আগে থেকেই ছিল, বাট অবভিয়াসলি ওখানে নেওয়ার পরে যেখানে আমার কোনো মানে প্রপার এনভায়রনমেন্ট ছিল না, সেখানে আমার ডেফিনেটলি পেইনগুলো ইট বিকেম প্রোগ্রেসিভলি ওয়ার্স। আচ্ছা, যেদিন আপনাকে ধরতে আসলো সেদিন আসলে বাসায় কে কে ছিল, কিভাবে নিয়ে গেল আপনাকে? কি চোখ বাঁধে? আমরা তো অনেক জায়গায় শুনেছি চোখ বেঁধে নিয়ে যাওয়া, বা সেই সময় আপনাকে কি এলিগেশনস তারা দিচ্ছিল একটু যদি বলতেন। না, প্রথমে আমাকে যখন নিয়ে গিয়েছে তখন আমার বাসায় বাবা মা, আমার ছোট বোন ছিল। আমাকে চোখ বাঁধেনি, অন্যদেরকে চোখ বাঁধা হলো। আমাকে এতটুকু তারা রেসপেক্ট করেছে যে আমাকে কোনো রকম চোখ বাঁধা, এবং ওদের একটা মাইক্রোবাস ছিল যেখানে হচ্ছে চারিদিকে গ্লাসগুলো ব্ল্যাক করা, ডার্ক করা, যাতে কেউ ভিতরে না দেখে কই যাচ্ছে। বাসায় ঢুকলো, কি বলে ঢুকলো আসলে? বাসায় তারা ঢুকলো, ফার্স্ট অফ অল আমি শুয়েছিলাম, আমি অলরেডি আমার স্টুডেন্টদেরকে মেসেজে বলছিলাম যে দিস ইজ সামথিং দ্যাট ক্যান হ্যাপেন, এগুলি হলে ইউ নো হোয়াট টু ডু। তারপর রাত 1টার সময় যখন বেল আসলো তখন আমি মনে করলাম যে আমার মনে হয় সময় এসেছে, কিন্তু আমি যখন বাইর হই, যখন দরজায় দেখি, তখন দেখি আমার সিকিউরিটি গার্ড। বাট ঘুমের মধ্যে আসলে আমার এত কিছু চিন্তা করিনি, সিকিউরিটি গার্ড দেখে দরজা খুললাম, ডাকতে যে কি হয়েছে, সাথে সাথে ধাক্কা দিয়ে 10-15 জন ঢুকে গেল। তারা কি সাদা পোশাকধারী ছিল? না, মানে তারা আর্মার্ড, ফুল আর্মার্ড, সব মানে বডি আর্মার পরা ছিল সবই একদম। আপনি আপনার বোনকে ঘুম থেকে উঠালেন এবং আনুমানিক তখন রাত কয়টা বাজে? রাত 1টায়। অনেক রাত, আমরা যতটুকু বুঝতে পারছি। ঠিক তখন আপনার বোনের সাথে আপনার কনভারসেশনটা কি ছিল? আমি ওকে চুল টানলাম, সে উঠে আমার দিকে তাকালো, আমি বললাম যে দে আর হিয়ার। তো বললো কে? আমি বললাম ইউ নো হু। তো তখন ও বললো যে পুলিশ। আমি বললাম ইউ নো হোয়াট টু ডু। এই 3টা সেন্টেন্সই কথা হয়েছে। তার মানে আপনার বোনের সাথে আগেই কথা হয়ে আসছিল? না, সব মানে মোটামুটি তাকে বলা হয়েছে কি করতে হবে, কোথায় যেতে হবে, কাকে ফোন দিতে হবে, কোন লয়ারের কাছে যেতে হবে, সব একটা প্রিপারেশন ছিল। তারপর আপনি গাড়িতে মোটামুটি বুঝে গেলেন যে আপনি ছাত্রদের উস্কিয়ে দিচ্ছেন, এই এলিগেশনস দিয়ে আপনাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। ঠিক কোথায় আপনাকে, কোন কার্যালয়ে নিয়ে রাখলো এবং কোথাকার কোন ঘরে আপনাকে নিয়ে গেল আসলে? প্রথমে ডিবি অফিসে নিয়ে গেল। ডিবি অফিসে নিয়ে তার আন্ডারগ্রাউন্ডের যে ছিল, যেখানে তাদের সবাইকে নিয়ে রাখছিল, ওখানে আমাকে রেখেছে। এটা আন্ডারগ্রাউন্ডে? এটা মোটামুটি আন্ডারগ্রাউন্ডে, জি। এটা একটু যদি বর্ণনা দিতেন। আপনি বলেন যে খুব ছোট জায়গা, যেখানে হচ্ছে মানুষের বসবাসের অনুপযুক্ত, কিন্তু সেই আন্ডারগ্রাউন্ডটা আসলে কি অন্ধকার, নাকি ওখানে অনেক শব্দ কিনা? না না না, ওখানে বেসিক্যালি শব্দ মানে বলতে কি, ওখানে টোটালটাই হচ্ছে একটা 3টা রুমের মতো আছে। সেখানে ছোট ছোট 3টা রুম, এবং টোটালি ওখানে সবসময় সাউন্ড হতে থাকে। এক্সস্ট ফ্যান আছে বিশাল বড় একটা, ওখানে এই এক্সস্ট ফ্যানের কারণে প্রচুর সাউন্ড হয় অল টাইম, এবং হাই অনেক লাইট সব। তার মানে আপনি ঘুমাতে পারবেন না আসলে, ওখানে সবসময় সাউন্ড এবং সবসময় হাই ইন্টেন্সিটি লাইট থাকবে, এই অবস্থা। আর আমি তো বললামই, আপনি কেউ বসলে কেউ শুতে পারে, কেউ শুলে কেউ বসতে পারে। আমি যে এশিয়ান ইউনিভার্সিটির একজন টিচারকে ধরে নিয়ে আসছে, তো উনি আসলে কখনো শুতে আমি দেখি না, উনি সবসময় বসেই ছিল, কারণ উনি শোয়ার স্পেসই পাননি। আমি জানি যে প্রথম দিনই আপনাকে আসলে মারধর করা হয়েছিল, এটা কি সত্যি? প্রথম দিন রেখে দেওয়া হয়েছিল, পরের দিন তারা আমাকে ডেকে নিয়ে গেলেন উপরে, তারপর বিভিন্ন প্রশ্ন করলেন। প্রথমে তারা জানতে চাইলেন যে ব্র্যাকে কয়জন জামাত আছে, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে কয়জন জামাত আছে, এগুলো তো আমি জানি না। তারপরে তারা জানতে চাইলেন যে ইন্ডিপেন্ডেন্ট নিউজ কেন? ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, এখানে আমি 2.5 বছর পড়িয়েছি। আচ্ছা, তো ওখানে কয়জন জামাতের সদস্য আছে, এগুলো যখন আমি বলতে পারিনি, তখন তারা আসলে জিজ্ঞেস করলো যে বিসিএস পরীক্ষা দিয়ে কোটায় ঢুকার পদ্ধতিটা কি। তো আমি আসলে মেন্টালি ওইভাবে তো আসলে স্টেবল ছিলাম না এগুলোর প্রশ্নের উত্তর দেওয়া আমার মনেও ছিল না। আমি বললাম আমি আসলে বলতে পারবো না। তো এরপরে তারা আমার মুখে হিট করা শুরু করলো। তো 6 বার হিট করার পর আমি যখন মানে অজ্ঞান হয়ে যাচ্ছিলাম, তখন আবার দাঁড় করে আবারও 2-4 বার হিট করলো।
তো এই পর্যন্তই তারা আমাকে হিট করে এবং তারপর আবার প্রশ্ন করে বিভিন্ন বিষয়ে যে আমরা তো কোটা আসে, এই কোটায় যারা যায় তারাও তো মেধাবী, এইসব কথাবার্তা বলে। এবং তারা আমাকে প্রশ্ন করে আপনি যাওয়ার আগে যে স্ট্যাটাসটা দিয়ে গেলেন এটা কিসের জন্য দিলেন? যে আমি বললাম যে আমি যদি গুম হই তাহলে কি এই উম্মা কি এক নাকি এই উম্মা বিভক্ত, তো এই স্ট্যাটাসটা তো আমি দিয়ে গেলাম, এটা নিয়েও তারা আমাকে অনেক প্রশ্ন করছে। আমি আবার ওই স্ট্যাটাসে লিখেছিলাম যে রাজাকার এই স্ট্যাটাসটা দেখেও বলবে উস্কানি। তো এটা তো এই স্ট্যাটাসটা তো আমি দিই আমার গুম হওয়ার 4 ঘন্টা আগে। ওই দিনের ঘটনাগুলো তো অবশ্যই শুনবো, তার আগে একটা প্রশ্ন আমার মনে, এবং আমি জানি দর্শকদের মনে ওই প্রশ্নটা আছে, যে আপনাকে যখন পরবর্তীতে বের করা হলো তখন আপনি যখন দেখলেন যে এটা কি পরবর্তী ঘটনা কিনা আমি জানি না, আপনি আমাকে একটু ক্লিয়ার করবেন আমি যদি ভুল হয়ে থাকে, তখন সাংবাদিকদের সামনে আপনি যখন প্রেস দেখতে পেলেন তখন আপনি এক আঙ্গুল উঠালেন, ওটা দিয়ে আসলে আপনি কি বুঝাতে চেয়েছিলেন, কি মেসেজ দিতে চেয়েছিলেন? প্রথমত ওটা আমার জন্য একটা বিশাল বড় রিস্ক ছিল, কারণ আমি জানি এর আগের দিন আমাকে মারা হয়েছে। আমি মনে করেছিলাম এইটা যদি করি আমি ভাইরাল হয়ে যাব এবং আমাকে আরো হয়তো বা অমানবিক নির্যাতন করবে, কারণ আমি দেখছি আমার আশেপাশে মানুষকে কিভাবে নির্যাতন করছে। এটা কি ধরার পরের দিনের ঘটনা? মানে আমাকে ধরার পরের দিন তো একদিন আমাকে রাখা হলো, তারপরের দিন আমাকে মারা হলো, তারপরে আমাকে ইয়ে করা হলো, পাচার করা হলো ইয়েতে, কোর্টে। তো তখন আই হ্যাড আ চয়েস টু মেক, আমি একটা কিছু করব কি করব না। করলে আমি জানি আমাকে আরো টর্চার করতে পারে, বাট আই এম লাইক ইউ নো হোয়াট, দেশের জন্য মানুষের জন্য করতে হবে। আমি এক আঙ্গুল তুলে বুঝালাম যে এক আল্লাহ, এক রসুল, এক উম্মা, এবং আমাদের এক মানে সবার এক থাকতে হবে, এখানে বিভক্ত হওয়ার কোনো স্কোপ নাই। আমাদের বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে আমরা ডিভাইডেড থাকি, বাট অ্যাটলিস্ট আমরা যারা মুসলিম তারা যাতে এক থাকি, এই জন্য এটা আমি দেখেছি শাহাদাতের এক আঙ্গুল। আমরা ওই ঘটনায় ছিলাম যে আপনাকে 6 দিন কিন্তু খুব কম সময় না, প্রত্যেকটা সেকেন্ড যদি আমি হিসাব করি, প্রত্যেকটা মুহূর্ত হিসাব করি, মরে যাওয়ার প্রত্যেকটা সময় কিন্তু একটা পসিবিলিটি ছিল যে আমাকে কি হবে, একটু পরে হয়তো মারা হবে। আমি জানি যে আমরা বলি যে অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। তো ওই সময়টা আমি আপনার একটা ভিডিওর মাধ্যমে জেনেছি যে ওই সময়টা আপনাদেরকে যে মারা হতো, বিভিন্ন এলিগেশনস দেয়া হতো, ওগুলো নিয়ে আপনারা হাসাহাসি করতেন যেন নিজেকে একটু এনার্জাইজ করা যায়, আরো বেশি শক্তিশালী মানসিক শক্তিটা ধরে রাখা যায়। আপনি যদি ওই দিনের ঘটনাগুলো আমাদেরকে আরেকটু বিস্তারিত বলতেন। না, ইনিশিয়ালি আমি সাইকোলজিক্যালি আমি নিজেও দেখছি যে আমি আসলে সাইকোলজিক্যালি খুবই ব্রেকডাউন করছি, স্ট্রেসড আছি, ফিজিক্যাল পেইন সবকিছু নিয়ে। তো তারপরে আমি আসলে আমার একটা মুভির কথা মনে হলো, অনেক পুরানো মুভি, এটা হচ্ছে ব্রিজ অন দ্য রিভার খাওয়াই বা কিছু একটা। তো ওইখানে কর্নেল একজন ছিল, তো তিনি আর কি জাপানিজরা যখন তাকে এবং তার আর্মিকে ধরে নিয়ে আসে, তো সে তখন দায়িত্ব নেয় যে তার আর্মির যে সোলজারগুলো যাতে কখনো মানে ডিমোরালাইজ না হয়, মানে ভেঙে না পড়ে। তো সে সবসময় মোটিভেট করতো সবাইকে। তো এই মুভির থেকে মোটিভেশন নিয়ে আমি ওই দায়িত্বটা নিয়ে নিলাম নিজের উপরে, যে আর যাই হোক আমি সবসময় মোটিভেট করব মানুষকে এবং আমি সবসময় হাইলি মোরালাইজ থাকবো। তো তারপরে যেটা শুরু করলাম যে যেটাই বলে মার খেয়ে যে আসে, তাই অনেকে কান্নাকাটি করে, অনেকে চুপ হয়ে এক জায়গায় বসে থাকে, আর সব বিষয় নিয়ে আমরা হাসাহাসি করছি। তো যেমন একজন, অনেক কিছু হাসাহাসির কি অভাব আছে, একজনকে লাঠি দিয়ে পিটাবে, টর্চার করবে। তো তাকে জিজ্ঞেস করেছে হচ্ছে যে আপনি বলেন তো কোন লাঠি দিয়ে আপনাকে মারবো, আপনি কোন লাঠিটা পছন্দ। তো উনি বললো যে আপনার সুবিধার্থে যেটা ব্যবহার করবেন সেটাই তো সেটা আপনি ব্যবহার করবেন। তো এটা নিয়ে আমরা হাসলাম যে সে হচ্ছে সিলেক্ট করতে দিয়েছে যে কোন লাঠি দিয়ে সে মার খাবে। তো এগুলো নয় আমরা হাসাহাসি করলাম, কিছু করার নাই, অল্টারনেটিভ। স্যার আমার আসলে গুজবাম্প হচ্ছে, আমি জাস্ট ভিজুয়ালাইজ করছি, দর্শক আপনারা হয়তো বুঝতে পারছেন যে একটা মানুষকে নির্যাতন করা হবে এবং সেখানে বলা হচ্ছে যে আপনাকে কোন লাঠিটা দিয়ে নির্যাতন করব আপনার ডিসাইড করতে হবে। কতটা বিভৎস এই কথাটা আপনি যখন বলছেন, আপনারা সেগুলো নিয়ে হাসাহাসি করছেন। নো আদার অল্টারনেটিভ। এখানে যদি হাসাহাসি না করতাম তাহলে এরা সবাই তো মেন্টালি ব্রেকডাউন করতো। তো আলটিমেটলি একটা পর্যায়ে আমরা যেহেতু দেখেছি মোটিভেট করে ফেলছি, একটা পর্যায়ে আমাদের সাথে দেখা করতে দেয়নি, নিয়ে যাওয়ার পরে কন্টিনিউয়াস টর্চার, ঝুলে মুখ টুক বেঁধে চোখ বেঁধে ঝুলায় পিটায় পায়ের মধ্যে, এবং এমনকি লাঠি দুই হাতের পিছনে লাঠি দিয়ে এদের উপর মানে প্রেশার দিতে থাকে যাতে নার্ভ ড্যামেজ হয় বাট হাত দিতে কিছু না হয়। তো বিভিন্ন সময় এরকম অনমরিক টর্চার করতে, এবং আসার পরে আমরা আরও মোটিভেট করতাম। যেমন আমি ওই এক্সাম্পলটা দিয়েছি, একটা মাদ্রাসার স্টুডেন্টকে বলছে যে তুমি মাদ্রাসার স্টুডেন্ট দেখে মারছি না, এমনিই মারছি। তারপর বলছে যে তুমি কোরআন পারো, বলে হ্যাঁ। তো কোরআন তো সবাই মুখস্থ বিদ্যা, কি তুমি কি অর্থ পারো? সে বললো আমি অর্থও পারি, এবং অর্থ শুনিয়েছে কোরআনের অর্থ। তারপরে জিজ্ঞেস করলো তুমি কি মানে রবীন্দ্রনাথ পড়েছো বা এরকম, মানে পড়েছি। তখন বলে এই যে তুমি হিন্দুদের বই পড়েছো বা অন্য ধর্মের বই পড়েছো, তুমি তো নাস্তিক।
এরপরে আবার টর্চার, এবং তাদের সারা শরীর ব্লু। তো এটা নিয়ে আমরা সবসময় হাসাহাসি করতাম যে এরকম বিষয় নিয়ে হাসাহাসি ছাড়া এরা টোটালি ব্রেকডাউন, মেন্টালি ব্রেকডাউন করছিল আমি যখন দেখছি। তারপরে জিনিসটা আমি আরো লাইভলি করার চেষ্টা করেছি বিষয়গুলি। মায়ের খাওয়ার পরে মানে আমাদের কাজ হবে হাসাহাসি করা। এক একটা মানুষকে ওখানে প্রায় 84 কতজন ছিল ওখানে আনুমানিক? 80 to 100। 80 to 100 প্রত্যেকটা মানুষকে আমি যতটুকু শুনেছি নাম ধরে ডাকা হতো, এবং যখনই একজনের নামটা ধরে ডাকা হতো তখন সে আটকে উঠতো। এটা কি আপনি একটু বলবেন আমাকে? হ্যাঁ, এখানে একটা স্টোরি বলবো। তা একটা মানে এখানে তো মেজরিটি খুব বেয়ারলি ঘুমায়, ঘুমানোর তো আসলে স্কোপ নাই। তো আমরা যেহেতু এনভায়রনমেন্টটা চেঞ্জ করার চেষ্টা করছিলাম যে এটা একটু লাইভলি এনভায়রনমেন্ট যাতে হয়, তো একজন শুয়ে ঘুমিয়েছিল, তো আরেকজন এসে বলল যে ওই ছেলেটার নাম ধরে বললো, নাম, বাবার নাম বললো, সে লাফ দিয়ে উঠলো। কিন্তু আসলে ওরা কেউ ডাকে নাই, জাস্ট একটা র্যান্ডম ছেলে ওর ফ্রেন্ড এসে ডাক দিল আর কি। তো তারপরে ওকে মারতে গেল আর কি। জিনিসটা মানে নাম ধরে ডাকা, বাবার নাম ধরে ডাকা মানে দিস ইজ ওয়্যার দে উইল টেক দেম এন্ড টর্চার দেম, চোখ মুখ বেঁধে টর্চার করবে। এক একজনকে এক এক এলিগেশনস দেয়া হয়েছে আমি যতটুকু জানি। আপনাকেও কোনো একটা কিছু ভাঙচুরের এলিগেশনস দেয়া হয়েছিল, আপনাকে কি এলিগেশনস? সেতু ভবন ভাঙচুর। আপনি একজন শিক্ষক, আপনি সেতু ভবন ভাঙচুর করেছেন? শুধু শিক্ষক তা না, আমি ডিসেবলড টিচার, আমার তো প্রবলেম আছে। আমি সেতু ভবনে কখন গেলাম, ভাঙচুর গেলাম, ইটস আ জোক। এবং এইসব কাজের জন্যই তাদের ফলটা হয়েছে। তারা একটা যদি এতটুকুও বলতো যে উস্কানি দিয়েছে, একটা রিজনেবল মামলাও দিত ঘুম না করে, তাহলেও মানুষ একসেপ্ট করে নিত। এমনকি ওখানে যে জাজ যখন আমাকে হাত করা নিয়ে জাজ রেখেছে, জাজ কিন্তু আমাকে বলেছে যে আমাকে ওনাকে বসতে দেন। তো জাজও দেখা যাচ্ছে যে মন থেকে আসলে এই ধরনের জিনিস সাপোর্ট করছে না। আমি খুব সম্ভবত যদি ভুল না করে থাকি, আপনার বাবা মা আসলে খোঁজ নিতে গিয়েছিল ডিবির অফিসে, এবং সেখান থেকে জানানো হয়েছিল যে আসিফ মাহতাব স্যারকে আমরা ধরে আনি নাই। জি, এটা কি ট্রু? জি জি, এটা তো ভিডিওতেই আছে, এবং আপনারা যারা বিভিন্ন মিডিয়া যারা তারা কভার করেছে যে তারা একদম ডিরেক্ট ডিনাই করেছে। কিন্তু তারপরে তো আবার প্রেসের সামনে দেখতেই পাচ্ছি যে আপনাকে ধরে নিয়ে যাচ্ছে। তারা ডিনাইটা করলো কেন? ডিনাই করার এটার একটা জিনিস হচ্ছে যে তারা যখন টর্চার করে, তো তারা প্রথমে গুম করে ইচ্ছা মতো টর্চার করে, মানে অমানবিক যত টর্চার করা যায়। তারপরে যখন কোর্টে নিয়ে যায় রিমান্ডের আগে, মেজরিটির জন্য তারা যেটা ইনফরমেশন দেয়, আমরা আসলে গুম করিনি, কেউ একজন করেছে, আমরা উদ্ধার করেছি, উদ্ধার করার সময় আমরা এই অবস্থায় পেয়েছি, টর্চার্ড অবস্থায়। তো এটা হচ্ছে তাদের একটা ন্যারেটিভ, মানে লিগ্যাল লুপহোল। এটা কি আপনার ক্ষেত্রেও বলা হয়েছে? এটা আমার ক্ষেত্রেও, সবার ক্ষেত্রেই মেজরিটি। কিন্তু রিমান্ডে মারে হচ্ছে যাদেরকে তাদের মানে স্পেসিফিক ক্ষোভ আছে বা যাদের অতটুকু পাওয়ার বা ইনফ্লুয়েন্স নাই, তাদেরকে রিমান্ডে মেইনলি মারে। বাট যাদেরকে হচ্ছে একটু হাই প্রোফাইল, তাদেরকে এইভাবে গুম করে নেয়, তারপর বলে আমরা জানি না, আমরা উদ্ধার করেছি, পেয়েছি, এই জায়গায় ওই জায়গায় পেয়েছি, বাট আমরা তাকে হিট করি নাই। একজনকে পানি খাওয়ানোর অপরাধেও আমি যতটুকু আপনার ভিডিও থেকে, উনি কে ছিলেন? উনি কে ছিলেন আমি এক্স্যাক্টলি মনে পড়ছে না। ওনার ওয়াইফ হচ্ছে নার্সিং করে, মানে উনি ছাত্রদেরকে পানি খাইয়েছিলেন, এটাই তার অপরাধ ছিল? জি জি, এটা তার অপরাধ ছিল। ওনাকে অনেক মারা হয়েছে। আপনি তাকে সম্ভবত একটা প্রশ্ন করেছিলেন যে আপনি এই যে এত মার খেলেন, এত ভয়ঙ্কর অত্যাচারের মধ্য দিয়ে গেলেন, আপনি কি বের হয়ে আবার ছাত্রদেরকে পানি খাওয়াবেন? তার উত্তরটা কি ছিল? না, ওনাকে এমন ভাবে মারা হয়েছে আমি যেটা দেখলাম, উনি কিন্তু যে এখান থেকে এখানে পানি নিবে সেটা উনি পারতো না, হেল্প করা লাগতো। তো উনি বেসিক্যালি শুয়েছিল। তো তখন আমি বললাম যে উনি ডিসক্রাইব করেছে যে আমাকে এইভাবে মারা হয়েছে, এবং উনি আমাকে বললো যে আমাকে মেরে আনার সময় আপনার ব্যাপারে বলছিল যে আপনি অনেক ট্যালেন্টেড এসে। তারপরে উনি আসলে শুয়েছিল, শোয়ার থেকে উঠতে পারতেছে না, তো উনি পানি খাওয়ানোর জন্য তাকে এত মারা হয়েছে। তাই আমি বললাম যে পানি খাওয়ানোর জন্য, ছাত্রদেরকে পানি খাওয়ানোর জন্য মারা হয়েছে, এত মাইর খেয়েছেন, আপনি কি আবার করবেন? ছাত্রদেরকে আবার পানি খাওয়াবেন? তো উনি শুয়ে আমাকে বলেন জি স্যার, ইনশাল্লাহ আবার খাওয়াবো। আমি বললাম দ্যাট ইজ দি অ্যান্সার আই এম লুকিং ফর। আমরা আবার করব, আমরা বেরোয়ার সাথে সাথে আবার করব। আমরা কোনো অপরাধ করি নাই, আমরা লিগ্যাল কাজ করেছি এবং আমরা আবার করব। ছাত্রদের পানি খাওয়ানো কোনো অপরাধ হতে পারে না। ওই গুম ঘরে, তথাকথিত গুম ঘরে কি নূরের সাথে, নূর সাহেবের সাথে আপনার দেখা হয়েছিল? জি জি জি, একবার ভিপি নূরের কথা বলছেন? জি জি, ভিপি নূরের সাথে একবার দেখা হয়েছে। ওনার সাথে আপনার কনভারসেশন গুলো কি ছিল? শর্ট কনভারসেশন। ওনাকে আমাদের সাথে জাস্ট 1 ঘন্টার জন্য রাখা হয়েছে। ওখানে যে ওর সাথে দেখা হলো, এবং ওকে বললাম যে কি অবস্থা, বললো আমাকে অনেক মেরেছে স্যার, অনেক মেরেছে, প্রচুর মেরেছে। দেখালো যে আমিও দেখলাম তার হাতটা নীল হয়ে আছে। ওই সময় তাকে যথেষ্ট পরিমাণ টর্চার করা হয়েছে। এবং আরেকটা জিনিস অ্যাড করি যে অনেকে ইলেকট্রিক শক দিয়েও টর্চার করা হয়েছে। আচ্ছা, আপনি একজন সাবেক মন্ত্রীর ছেলের কথা বলছেন। জি জি। আপনি কি তার নাম প্রকাশ করতে চাচ্ছেন না? না না, ওনার পারমিশন ছাড়া নাম প্রকাশ করব না। কিন্তু ওনার ভিডিও ভাইরাল হয়েছিল। ওনার মা বেসিক্যালি ওনাকে পিছনে ধাক্কা দিয়ে বলছে মাথা নিচু না, হাত উপরে।
তো ওই ওই যে সানিয়াদ ভাই উনি উনি আমার সাথে ছিল, এবং উনি আসলে খুব ভালো মানুষ এবং আমাকে সবসময় হেল্প করার চেষ্টা করতো। বাট ওনাকে এই যে ঝুলিয়ে পিটানো হতো বিভিন্ন সময়, এবং উনি আমাকে একবার বলল যে আমাকে যখন টর্চার করছে তখন আমার মাকে ফোন দিয়েছে, আমার মাকে ফোন দিয়ে শুনিয়েছে যে দেখো তোমার ছেলেকে কীভাবে টর্চার করছে, কিছু বলে নাই, জাস্ট ফোনটা অন রেখেছে ওনার মা যাতে শুনে যে টর্চার করছে তাকে। তো উনিও আমার মতো অসুস্থ, তারপরে ওনাকে টর্চার করছে। তো উনি স্ট্রং থাকার চেষ্টা করেছে, বাট অনেক সময় উনি মানে ভেঙে পড়েছিল। একবার আমি যখন ঘুমিয়েছিলাম তখন সে দেখলাম যে কাঁদতেছে, বাংলাদেশ বাংলাদেশ বলে কান্নাকাটি শুরু করে দিয়েছে। তা আমরাও মজা করতাম, এটা নিয়ে হচ্ছে মজা করার চেষ্টা করতাম যে উনি বলতো যে আমার মা যে 2টা সেকেন্ডের জন্য আমার হাতটা তুলাই দিল এই জন্য যে আমাকে কি পরিমাণ টর্চার করলো। আমি বললাম হ্যাঁ, এই 2টা সেকেন্ডের জন্য আপনি তো সেই রকম টর্চার হলেন। তো এবং সবচেয়ে মানে স্ট্র্যাটেজি হচ্ছে ওনার মাকে নাকি শুনিয়েছে, এখন ওনার মার কথা চিন্তা করেন, তার ছেলে গুম এবং তার ছেলেকে ফোন দিয়ে শোনাচ্ছে যে তার ছেলে কীভাবে টর্চার করা হচ্ছে, ঝুলিয়ে চোখ চোখ ভেদে ঝুলিয়ে টর্চার পিটানো হচ্ছে। তাও আবার তার যদি ফল্ট থাকতো, তার বাবা মন্ত্রী, এটা কি তার ফল্ট? তার সাবেক বিএনপি মেম্বার, এটা কি তার ফল্ট? একটা জিনিস আমাদের অ্যাড করতে হবে যে আমরা মডার্ন, আমি অ্যাডভান্স ইন্টারোগেশনের বইটই আমি পড়েছি, ইন্টারোগেশন, এবং আমরা জানি যে টর্চার ইজ এ ইনএফেক্টিভ মেথড অফ ফাইন্ডিং দ্য ট্রুথ। এটা হচ্ছে অ্যাজ আ ম্যাটার, এটা ইন্টারন্যাশনালি রেকগনাইজ যে টর্চার করে কাউকে সত্য কথা বলানো যায় না। বিভিন্ন পদ্ধতি আছে, ইন্টারোগেশন পদ্ধতি আছে, প্রশ্ন পদ্ধতি আছে, প্রশ্ন দিয়ে বোঝা যায় সে সত্য কথা বলছে কিনা, তার যে ডিসক্রিপশন ঘটনা সেগুলো দিয়ে বের করা যায়। তো এইগুলো ইন্টারোগেশন টেকনিক আছে। বাট টর্চার করে মানুষকে যদি কিছু স্বীকারোক্তি করান সেটা যে সত্য, এটা কমপ্লিটলি রং। সো তারা আসলে এটা সত্য বের করার মোটিভেশন আমার মনে হয় তাদের ছিল না। আপনাদের মধ্যে যে 100 জন ছিল তাদের মধ্যে কি কোনো আন্ডার এজ ছিল বা কিশোর বয়সী ছিল কিনা? ওই যে একটা আপনারা তো একজন ছিলেন 17 বছর যে ছেলেটাকে নিয়ে না হয়েছিল, একটা ছেলেকে 17 বছরের মিডিয়াতে এসেছিল যে এত কম বয়সে 17 বছরের ছেলেকে কেন, যে সাকিব আল হাসানের টি-শার্ট পরেছিল যে ভাইরাল হলো, আমি সেটা এক্স্যাক্টলি জানি না বিকজ আমি তো তখন ঘুম ছিলাম। বাট আই নো যে একজন 17 বছর ছেলেকে হচ্ছে নিয়ে আসা হয়েছে, ওর সাথে মিট হয়েছে, ওকেও মারা হয়েছে। আর এছাড়াও আবারও 14 বছর কয়েকজন ছেলেকে আনা হয়েছিল, আবার তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল, তাদেরকে টর্চার করা হয়নি। সাবেক সরকার কিছু কথা বলেছিল যে রাজাকার বলে আখ্যা দেয়া বা এই বিষয়গুলো, এই শব্দগুলোর কারণে কি তাদের এই ছাত্র আন্দোলনটা গণ অভ্যুত্থানের রূপ নিয়েছে, আপনার কি মনে হয়? না না, এগুলো তো তারও আগের ঘটনা, আমি তখন বিয়ে ছিলাম না। প্রত্যেকটা কাজই তারা ভুল করছিল, কেন জানি তাদের হয়তো বা ইন্টেলেকচুয়াল যে ব্যাকআপটা ছিল ওটা হয়তো বা নেই। যেমন ছাত্রলীগকে বলা হয়েছে স্টুডেন্টদেরকে আক্রমণ করা, এটা তো কোনো মন্ত্রী কোনোদিন করতে পারে না, এটা তো মানে ইম্পসিবল, একটা ইনস্যানিটি একটা, এটা করেছে। তারপরেও তারা অ্যাপোলোজাইজ আসলে এভাবে করেনি। তারপরে রাজাকার ডাকলো, তো প্রত্যেকটা কাজ তারা ভুল করছিল। বাট দেখা যাচ্ছে গণ অভ্যুত্থানটা কখন হলো, যখন আমাদের মতো লোকজনকে ধরা শুরু করলো, যারা আসলে কোনো কিছু করে নাই, যারা সাপোর্ট করেছে, স্ট্যাটাস দিয়েছে, এই ধরনের লোককে যখন গুম করা শুরু করলো, তখন এরপর থেকে গণ অভ্যুত্থানের জিনিসটা রূপ নিল, এক দফায় চলে গেল। আপনি ঠিক কবে মুক্তি পেলেন তারপর? এক্স্যাক্টলি তো মনে নেই, খুব সম্ভবত 7 তারিখের, অগস্টের 7 তারিখে এরকম টাইমে হবে। আপনি কি চিন্তা করেছিলেন যে ওই অবস্থা থেকে বেঁচে ফিরবেন? না না, আমি কি হবে আমার কোনো মানে ইয়েই ছিল না, মানে আমি জানতাম না আমার কি হবে। আমি আমার ফি সাবিনিল্লাহ আল্লাহর উপর ছেড়ে দিয়েছি, এবং আমার যা হবে সেটা তো হবে। আমি তো মানে এই অবস্থায় যদি আমি মারা যাই তাহলে তো ভালোই। এবং আমি এই জিনিসটা আমি ইন্সপায়ার করার জন্য যারা কান্নাকাটি করছিল ওই গুম অবস্থায়, তাদেরকে কথা এটাই বলেছিলাম যে আল্লাহ, আপনারা যেখানে টর্চার হলে আপনার গুনাহ মাফ হচ্ছে, তো এটা আপনার জন্য ভালো, নাকি আপনি যদি ভালো থাকতেন এবং জাহান্নামে যেতেন ওইটা আপনার জন্য ভালো? এই যারা নির্যাতিত তাদের দোয়া আল্লাহ কবুল করে, তাদের গুনাহ আল্লাহ মাফ করে। তো আপনি এটা একটা অপরচুনিটি হিসাবে নেন, আপনারা টর্চার হচ্ছেন, আপনাদের গুনাহ মাফ হচ্ছে, এবং ইনশাল্লাহ আপনারা এই উসিলায় বেহেশতেও চলে যেতে পারেন। আচ্ছা, আপনি যখন মুক্তি পেলেন আপনার মা বাবার সাথে নিশ্চয়ই দেখা হয়েছে, আপনার বোনটার সাথে দেখা হয়েছে, সেই মুহূর্তটা আসলে জানতে চাচ্ছিলাম। আমি যতটুকু জানি যে তারা খুব বেশি টেনশনে ছিল, এবং আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি তাদেরকে বিভিন্ন জায়গায় ঘুরতে, যে আসলে আমার ছেলেটা কোথায় গেল বলতে হবে, যদি ডিবি হেফাজতে না নিয়ে যাওয়া হয় তাহলে আমার ছেলেটা আসলে কোথায়। তো এই যে তাদের এই শঙ্কা, এই যে তাদের এই আশঙ্কা, এত চিন্তা, এর মধ্যে যখন ছেলেকে ফেরত পেল তখন তাদের আসলে অনুভূতিটা কি ছিল, তাদের কি বলা ছিল? না, আমার মা বাবার সাথে ফার্স্ট তো দেখা হয় আমি যখন কোর্টে সেকেন্ড টাইম নিয়ে যায়, 6 দিন পরে যখন রিমান্ডের পরে যখন আবার নিয়ে যায়, তখন আমাকে ছাড়া দেওয়ার একটা চেষ্টা করা হয়েছিল। তখন 6 দিন রিমান্ডের পরে
তখন তাদের সাথে প্রথম দেখা হয়, তখন তো তারা দেখলাম যে মা বাবা অনেক খুব মানে মেন্টালি ব্রেকডাউন। তো তাদেরকে মানে মোটিভেট করার জন্য আমি আবারও জোকস করলাম। আমার মাকে যখন ফার্স্ট দেখলাম তখন আমি বললাম যে আম্মু, আমি আসলে এই রিমান্ডে থাকার পর আমার একটা রিয়েলাইজেশন আসছে যে তোমার সাথে বাসায় থাকার থেকে এখানে বেটার। এটা বলে জোকস করলাম যাতে সে মানে জিনিসটা মনে করে না যে আমি অনেক কষ্টে ছিলাম, এটা যাতে ফিল না করে। তো এই জন্য জোকস করলাম। বাট এরকম আসলে জিনিসটা লাইট করার চেষ্টা করেছি আমি সবসময়, যাতে তারা মানে মেন্টালি তারা আহত না হয়, মনে না করে যে আমি খুব কষ্টে আছি এরকম। ওই গুম ঘরে যারা ছিল তারা নাকি সবাই জেলে যেতে চাইতো, ওটা নাকি তাদের জন্য বেহেশত ছিল। কেন? জি জি, মানে মানুষ কি জেলে যেতে চায়? হ্যাঁ, ওরা ওখানে যে মানে জেলের ডেফিনিশনই হচ্ছে বেহেশত। ওখানে মানুষ গল্প করে জেলের ডিসক্রিপশন দেয় যে এটা বেহেশতের ডিসক্রিপশন দিচ্ছে আর কি, যে ওইখানে এরকম রাতে যে কোনো টাইমে ডাক দিতে পারে। ফর এক্সাম্পল আপনি ঘুমিয়ে আছেন রাত 2টায়, আপনাকে ডাক দিয়ে যে টর্চার করলো। যে কোনো টাইমে টর্চার হতে পারেন, থাকার জায়গা নাই, কোনো বসার জায়গা নাই, আপনি মুরগির মতো এক জায়গায় ফিক্সড হয়ে থাকেন। আপনাকে যদি এক জায়গায় এখানেই বসায় রাখি আমি 24 আওয়ার্স, আপনার কেমন লাগবে? তো ওইখানে তো আমার একটা চেয়ারও নাই, আমার তো হার্ড ফ্লোরে বসে কংক্রিটের মধ্যে বসে থাকা লাগছে, শুয়ে থাকা লাগছে। তো তারা জেলের ডিসক্রিপশন যখন ওইভাবে দেয় তখন মানে সবাই আর দোয়া করে আল্লাহর কাছে যে তাকে যাতে জেলে পাঠানো হয়, অ্যাটলিস্ট ওইখানে এরকম ডাক পড়বে না, এরকম বিষয়টা। আচ্ছা, আপনার সম্পর্কে কিন্তু সাবেক অনেকেই বা বলা যায় যে অনেকেরই একটা ধারণা যে আপনি হচ্ছে বিএনপি জামাতপন্থী বা জামাত শিবিরপন্থী। এই কথাটা আসলেই কতটুকু সত্য? আপনি যদিও বলেছেন, তারপরেও যদি একটু ক্লিয়ার করতেন আরেকবার। না, আমি অরাজনৈতিক একজন পার্সন। আমি সব মানুষের সাথেই যেখানে রাইট সেটা রাইট, যেটা রং সেটা রং। আমার আদর্শের দিক থেকে আমি অ্যাজ আ মুসলিম, এবং আমি অ্যাজ আ মুসলিম আমি চাই যে বাংলাদেশে সেকুলারিজম বা ধর্মর সাথে রাজনীতি যেটা আলাদা সেটা না থাকুক। এটাই হচ্ছে আমার ভিশন গোল বলতে পারেন, এটাই আমি বিশ্বাস করি। কিন্তু আমি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত না। আমি এখন যেটুকু নির্যাতিত হয়েছি বা আমি যখন ফার্স্ট মেন্টালি ট্রমাটাইজ হই সেটা কিন্তু 2013 সালে হেফাজতের যখন গণহত্যাটা করা হয়, হেফাজত যখন আক্রমণ করা হয়, হেফাজতদের মারা হয়, তখন আমি ওখানে ছিলাম। আমি স্টুডেন্ট ছিলাম এবং আমি খুব ইয়াং বয়স ছিল। তখন যেভাবে মানুষ মেরেছে, তখন যেটা আমার অভিজ্ঞতা হয়েছে, এরপরে আমি যে মেন্টালি ট্রমাটাইজ ছিলাম সেটার থেকে আসলে আমার স্ট্রেংথটা গ্রো করে। আপনি কোথায় ছিলেন? মানে সেই শাপলা চত্বর যেখানে আসলে বলা হয় যে... আমি শাপলা চত্বরে ছিলাম, সারা রাত ছিলাম। জি, ওখানে ছিলেন? জি। আপনি কি কোনো পক্ষ হয়েছিলেন নাকি সাধারণ জনগণ হিসেবে ছিলাম? কেন ছিলেন ওখানে? না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে অন্যায়ভাবে এই ধরনের অপবাদ দেওয়া কোনোভাবেই ফ্রি স্পিচের মধ্যে পড়ে না। কোনো দেশেই এইভাবে আসলে মেজরিটি দেশে এইভাবে বলা যায় না। তো যার কারণে এটা আমি এগ্রি করিনি, এজন্য আমি গিয়েছিলাম। তখন আপনি ওখানে কি দেখেছিলেন? ওখানে তো ওই যে বললাম, অনেক আক্রমণ হয়েছে, রাতে মানুষ মারা হয়েছে। ওইটা অবশ্য আর একটা ডিফারেন্ট ট্যানজেন্ট, বাট ওইটার থেকে আমি বেসিক্যালি স্ট্রেংথ পাই। আর যেই একটা রাজনৈতিক দল এই কাজটা করেছে, যেভাবে আক্রমণ করেছে হেফাজতে 2013 সালে, তারপরে এখন যে পরিমাণ মানুষ মেরেছে, এখনো যেগুলো ছেলে নারী ভুঁড়ি আমি দেখে আসলাম, পেটের ভিতরে নারী ভুঁড়ি বের হয়ে আছে, চোখ নাই, অন্ধ। তো এখনো যেই দলটা এই কাজটা করেছে, সেই দলটা কিভাবে রাজনীতিতে আবার আসতে পারে রিসেন্টলি, এটা আই ডোন্ট নো। এই নাৎসি পার্টি কিন্তু ব্যান্ড করা হয়েছে, জার্মানিতে নাৎসি পার্টি ব্যান্ড। তো আওয়ামী লীগ এই কাজটা করার পরে আওয়ামী লীগ হয়ে আবার বাংলাদেশে আসবে, এইটার সাথে আমি ব্যক্তিগতভাবে এগ্রি করি না। তার অল্টারনেটিভ অনেক যুক্তি থাকতে পারে, আমি তাদের যুক্তি শুনতে চাই, বুঝতে চাই। কিন্তু এখনো ছেলেমেয়েদের দেখে আসলাম তো 2 দিন আগে, আমাকে ছবি দেখালো যে নারী ভুঁড়ি বের হয়ে আছে, পেটে গুলি করেছে, গায়ে গুলি করেছে, পঙ্গু হয়ে আছে, হ্যাঁ, হাঁটতে পারে না, মুভ করতে পারে না, মাথায় গুলি আটকে আছে ব্রেনের মধ্যে। তো এরপরে কিভাবে তারা রাজনীতি করতে পারে আমি শিওর না। যে কোনো রাজনৈতিক দলকে নিষেধাজ্ঞার ব্যাপারে আপনি একটা পক্ষ তুলে ধরলেন যে আওয়ামী লীগ আবার দেশে ফিরে আসুক বা আবার রাজনীতি করুক, সেটা আপনি পার্সোনালি ভাবে আসলে হওয়া উচিত কিনা এখনো আপনি যাচাই বাছাই করছেন, আপনি আসলে সন্দিহান। আমি মনে করি আওয়ামী লীগের এই মুহূর্তে যে গণহত্যা দুইবার চালানো হয়েছে, এরপরে আমি মনে করি আওয়ামী লীগকে রাজনীতি এখানে ইলেকশন করবে এখন, এটা আই ডোন্ট এগ্রি উইথ দিস। আমি এভাবে বলবো, ডিরেক্টলি বলতে চাই, আমি ডিরেক্ট পছন্দ করি কথা বলার। আই ডোন্ট এগ্রি, তারা আর না এই মুহূর্তে তাদের রাজনীতি করার অধিকার আমি মনে করি নাই। আচ্ছা, সাবেক সরকারের পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছিল যে বিএনপিকে নিষেধাজ্ঞা করা হবে, এই ব্যাপারে আপনি কিছু বলতে চান?
না, বিএমপিকে নিষেধাজ্ঞা করা হবে, কেন করা হবে ওইটার মানে বিএমপি বলেন, জামাত বলেন, অন্য দলগুলো যেগুলি অপরাধ করেছে সেগুলির আলাদা ইনভেস্টিগেশন করা হতে পারে যে এরা এই অপরাধগুলো করেছে। বাট আওয়ামী লীগ অ্যাজ আ পার্টি A to Z ওয়াজ ইনভলভড ইন দিস। এখানে কিন্তু তারা একটা অংশ করেছে, কিছু মানুষ ডিনাই করছে যে না এটা ঠিক হয় নাই, কিছু মানুষ ক্রিটিসাইজ করছে। নো, অ্যাজ আ এন্টায়ার পার্টি দে সাপোর্টেড ইট অ্যান্ড দে কমিটেড জেনোসাইড। অ্যাজ আ এন্টায়ার পার্টি তারা আমাকে যখন গুম করা হয়েছে তারা কিছু বলে নাই। অ্যাজ অ্যান এন্টায়ার পার্টি মানে মানে সেন্ট্রাল মেম্বার অফ দ্য পার্টি, আমি মানে ভিতরে যারা আওয়ামী লীগের দল করেছে তারা কিন্তু সাপোর্ট করেনি। যারা আওয়ামী লীগের যে মানে সমর্থক বা ভোটার যারা, তারা কিন্তু সাপোর্ট করে নাই, তারা একজনও সাপোর্ট করে নাই। কিন্তু যারা নেতৃবৃন্দ থেকে যখন ডিরেক্টলি এটার সমর্থন করা হচ্ছে, যেখানে যেমন পলক মন্ত্রী পলক উনি বলছেন রাজাকার বাংলা ছাড়, তো আমি ওখানে নিচে কমেন্টে লিখেছিলাম আমার অফিসিয়াল পেজ থেকে, আপনি কি খুব রিসেন্টলি বাংলাদেশ ছাড়ছেন? তো এটার পরে তো আলটিমেটলি তো ওনার পালানোই লাগছে। তো এই ধরনের ব্যক্তি আবার ইলেকশন করবে, ইটস আনএক্সেপ্টেবল। আমি এটা এগ্রি করতে পারতেছি না। সরি, একজন শিক্ষক হিসেবে তখন কি আপনি স্টুডেন্টদের ঢাল ছিলেন? আমি সেটাই মনে করি, বাট আমার মোটিভেশন ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বলেছেন একজন লিডার ইজ দ্য শিল্ড অফ দ্য পিপল। একজন নেতা হচ্ছে জনগণের ঢাল, এবং আমি জানি যে ঢালের আঘাত আসবে এবং আঘাতটা পড়বে আগে ঢালের মধ্যে। তো এই হাদিস এবং এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা থেকেই আমি ওইভাবেই গেছি অ্যাজ আ টিচার। আমি তাদের লিডারও, এই জন্য আঘাত পড়লে আগে আমার গায়ে আঘাত পড়া উচিত। এই জন্য আমি সবার আগে দাঁড়াতে চেয়েছিলাম স্টুডেন্টের সামনে। যদি গুলি মারতো আমি সবার সামনেই থাকতাম এবং আমি সবার সামনে গুলি খেয়ে মারা যেতাম। এবং এই কথাটা আমি বক্তব্যটা দিয়েছি, এটা অলরেডি আমার ফেসবুক পেজে আছে এবং ফর অল পোস্টারিটি। আপনি যেন শিক্ষার্থীদের পাশে না দাঁড়ান, আপনি যেন শিক্ষার্থীদের উস্কানি না দেন এই ছাত্র আন্দোলনে। এই কারণে আপনাকে যতটুকু আমি জানি যে টাকার অফারও করা হয়েছিল বা আপনাকে একটু মোটিভেট করার চেষ্টা করছিল, এটা কি সত্যি কিনা? টাকার অফার করা হয়নি। প্রথমে তো আমাকে একবার টর্চার করা হয়েছিল, তারপরে যখন আবার ডাক পড়লো তখন আমি মনে করেছিলাম যে ওকে এবার মনে হয় আবারও টর্চার করবে, ওই মেন্টালিটি নিয়ে গেলাম। যাওয়ার পরে দেখলাম সিচুয়েশন টোটালি ডিফারেন্ট। তারা আমার সাথে অনেক রেসপেক্টের সাথে কথা বলছে, চা খাওয়াচ্ছে, কফি খাওয়াচ্ছে, বিভিন্ন চকলেট বিস্কিট খাওয়াচ্ছে ভালো কোয়ালিটির, হ্যাঁ বিস্কিট চকলেট যা খেতে চাই। এবং যে আমার গায়ে হাত তুলেছে ফার্স্ট টাইম সেও ছিল। তো সে বলল যে আসলে দেখেন ওইটা আমাদের তো আসলে বুঝে নিত জব এরকম, ওইটার সাথে এটার কিন্তু কোনো সম্পর্ক নাই। তারপর আমার সাথে খুব ভালো ব্যবহার করলো, বিভিন্ন বিষয় নিয়ে কথা বললো, আমি ইসলাম পছন্দ করি কেন বা আমি কী চাই, আমার মোটিভেশন কি, এগুলো নর্মাল ভদ্রভাবে কথা বললো। এবং তারা বেসিক্যালি বারবার বলতে চাচ্ছে যে স্টুডেন্টদেরকে উস্কানি দেওয়া হচ্ছে, এটা কি ঠিক হচ্ছে? স্টুডেন্টরা তো মারা যাচ্ছে, স্টুডেন্টদের তো কেউ কেয়ার করছে না, মিডিয়া তো ভিউ ব্যবসা করে। তো বেসিক্যালি বটম লাইন হচ্ছে যাতে আমার কাছে যেটা মনে হয়েছে আমি যাতে বলি যে হ্যাঁ এখন এটা থামানো উচিত, আমাদের কিছু বলা উচিত। তারপরে লাস্ট প্রশ্ন যেটা করলো যে ধরেন বাসায় আগুন ধরা হয়েছে, এখন কি আমি বাসায় আগুন নিভাবো না, নাকি আমি আসলে সবকিছু ফেলে দিয়ে চলে যাব? এই প্রশ্নটা করা হয়েছে। তা আমি বুঝতে পারছি আসলে এটার মিনিংটা কি। তা আমি প্রথমে বললাম যে একটা বাসায় যখন আগুন ধরে, যখন জিনিসটা একটু বেশি ধরে যায়, তখন নিবানো তো বোকামি, নিবাতে গেলে তো নিজেই মারা যাব। তো এইভাবে বললাম, আমি বলিনি যে হ্যাঁ এখন বাসা ছেড়ে চলে যাওয়া লাগে, তাহলে তো আসলে বোঝানো হয় যে প্রধানমন্ত্রী চলে যাওয়া উচিত, এই কথাটা না বলে আমি এটা বললাম যে একটা বাসায় যখন আগুন লাগে, যখন আগুনটা বেশি লেগে যায় তখন বাসাটা ছেড়ে দেওয়াই মানে ভালো। ওই সময়টা আপনি একটা অবর্ণনীয় মানসিক অত্যাচার, শারীরিক অত্যাচারের মধ্য দিয়ে গিয়েছেন। তারপর আপনি যখন মুক্তি পেলেন যে এই যে এখন তো সবকিছু স্বাভাবিক হয়ে গেছে, এই মুহূর্তে আপনার কোনো মেন্টাল ট্রমা কি হয় ওই দিনগুলোর কথা মনে করে? বা আপনার বোন, আমি জানি যে ভাই বোনের মধ্যে একটা খুব চমৎকার সম্পর্ক থাকে, মা বাবা তো আছেই, আপনার বোনের সাথে যে আপনার স্মৃতিগুলো বা আপনাদের যে খুনসুটিগুলো, এগুলো কি ওখানে থাকা অবস্থায় একটা মানসিক ট্রমা আপনাকে দেয়নি? না, প্রথম কথা হচ্ছে যে এখন পরিস্থিতি স্বাভাবিক আমি এটা বলবো না। প্রতিনিয়ত নতুন একটা কিছু হচ্ছে, নতুন ইস্যু আসছে, যেটা নিয়ে আমার এখনো ডিল করা লাগছে বিভিন্নভাবে, পলিটিক্যালি নন পলিটিক্যালি। আমি ওগুলো নিয়ে টোটালি বিজি। পলিটিক্যালি বলতে আপনি কি কোনো পলিটিক্যাল দল হয়ে কাজ করছেন? দল করলেই যে পলিটিক্সের সাথে ইনভলভ তা কিন্তু না। আপনি পুরো ছাত্র আন্দোলনে দল নাই, তাই না? সেটাও তো একটা পলিটিক্যাল একটা মুভ। তো আমি আমার জায়গা থেকে পলিটিক্যালি যেগুলি নতুন নতুন প্রবলেম আসছে সেগুলি নিয়ে আমি কাজ করছি, সেটার সলিউশন কি হতে পারে। যেমন একটা ক্ষুদ্র উদাহরণ হচ্ছে যে ইনক্লুসিভ সোসাইটি, এই যে কথাগুলি ব্যবহার করছে,
যে ট্রান্সজেন্ডারিজম, এলজিবিটি কিউ তারা সেফ ফিল করছে না, এটা তো বাংলাদেশের ক্রিমিনাল অ্যাক্ট। তো তারা সেফ ফিল, ক্রিমিনালরা কেন আমরা সেফ ফিল করবে, সেটা তো করা উচিত না। বা ইনক্লুসিভ সোসাইটি বলতে বিদেশে কি বলে বা কি বোঝায়, তো এইসব নিয়ে যে এখন নতুন একটা ষড়যন্ত্র করার চেষ্টা করছে, সেটাকে আমরা প্রতিরোধ কীভাবে করতে পারি সেটা নিয়ে আমি বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করছি, কথা বলছি, পলিটিক্যাল নন পলিটিক্যাল পার্টিদের সাথে কথা বলছি, রেমবো সোসাইটি এইসব যেগুলো কথা হচ্ছে সেটা বোঝানোর চেষ্টা করছি। আমি আমার জায়গা থেকে ওইসব রেসপন্সিবিলিটি নিয়ে বিজি, এবং বন্যার্থীদের জন্য কাজ করছি আমি এখনো। সো দেশ আমি এখনো বলবো না স্টেবল, বিভিন্ন সময় মানুষ বিভিন্ন আন্দোলন, বিভিন্ন ডিমান্ড করছে, যেটা আমি পজিটিভলি নিচ্ছি না, বা আমি মনে করি না এখন ডিমান্ড করার টাইম। এই যে ক্ষুদ্র ক্ষুদ্র আন্দোলনগুলোকে আপনি সাপোর্ট করছেন না এখন এই পর্যায়ে, তাই তো? এই পর্যায়ে প্লাস আপনি যেটা ফিলোসফিক্যালি বুঝতে হবে আমার, যে আমি একটা ডিমান্ড যে করবো, এটা একটা ইন্ট্রিম গভর্নমেন্ট যে পলিসিটাই মেক করুক না কেন, যে এরপরে যদি ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট আসে, যে জনগণের প্রতিনিধি আসে, তখন তো ইন্ট্রিম গভর্নমেন্টের যেগুলি পলিসি মেক করবে সেগুলি তো নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে না। সো আপনি দাবি করছেন, সেই দাবিটাকে আপনি মনে করছেন যে পরে থাকবে, কিভাবে থাকবে, হাউ ইজ ইট পসিবল? তো থাকবে না। সো আপনারা কেন এখন দাবি জানাচ্ছেন? একটু ওয়েট করেন, দেশটা স্টেবল হতে দেন। এই অন্তর্বর্তীকালীন সরকার ঠিক কত বছর থাকলে পরে এটাকে একটা সুষ্ঠু নির্বাচনের দিকে আমরা যেতে পারবো বলে আপনি মনে করছেন? এইটা তো টোটালি ডিপেন্ড করবে দি ইফেক্টিভনেস অফ দি ইন্ট্রিম গভর্নমেন্ট। দি ইন্ট্রিম গভর্নমেন্ট যদি ইফেক্টিভ হয় তাহলে অতি দ্রুত দিতে পারবে। তাদের মূল কাজটা হচ্ছে দেশটাকে স্টেবল করে একটা ইলেকশন তারা যাতে দিতে পারে, জিনিসটা এরকমই তাদের আসলে হওয়া উচিত, প্রায়োরিটি হওয়া উচিত। পলিসি চেঞ্জ করা, এখন একটা পলিসি আপনি চেঞ্জ করতে যাচ্ছেন, আপনি কার সাথে ডিসকাস করে চেঞ্জ করছেন? বাংলাদেশের মানুষ, ফর এক্সাম্পল আমার স্টুডেন্টরা যে পলিসিটা চায় সেটা হয়তো বা আরেকজনের স্টুডেন্ট চায় না, খুবই স্বাভাবিক। আমার ফ্যামিলি যেটা চায়, আমার মার সাইডে যেটা চায়, আমার বাবার সাইডে সেটা চায় না, তো টোটালি আইডিওলজিক্যালি সেপারেট। তো আসলে কার পলিসিটা হবে সেটা তো ইলেকশনের মাধ্যমেই আমি ডিসাইড করব, যে কার পলিসিটা, মানে অ্যাটলিস্ট বাংলাদেশের কারেন্ট পলিটিক্যাল সিস্টেম অনুযায়ী, যে কার পলিসিটা যাবে বা কার পলিসিটা ইমপ্লিমেন্ট হবে, সেটা তো ডেমোক্রেটিক্যালি যাবে। এখন একটা ইন্ট্রিম গভর্নমেন্ট তো এসে একটা পলিসি পুশ করতে পারে। তার মানে আপনি সাজেস্ট করছেন যে খুব তাড়াতাড়ি আসলে নির্বাচনটা দেওয়া উচিত, এরকম কিছু? আমি সাজেস্ট করছি যে যত তাড়াতাড়ি সম্ভব দেশটাকে স্টেবিলাইজ করতে হবে, এবং ইন্ট্রিম গভর্নমেন্টের যে মেইন রোল স্টেবিলাইজ করে ইলেকশনটা দিয়ে দিতে পারে, সেটাই তো মানে তাদের কাজ। এটা সাজেশন না, আই থিঙ্ক দিস ইজ আ ফ্যাক্ট। একটা রেভলিউশন তো শুধু মানে একটা অ্যাসপেক্ট দিয়ে, একটা পার্টি দিয়ে হয় না। একটা গণ অভ্যুত্থান বলেন, একটা বিদ্রোহ বলেন, একটা রেভলিউশন বলেন, যেটাই বলেন, একটা এইটা রুল, রেভলিউশনের রুল। আপনি চে গুয়েভারার বইটা যদি পড়েন, গেরিলা ওয়ারফেয়ার, বা যে কোনো মানে এরকম রেভলিউশনের উপর বই পড়েন, আপনি বুঝবেন জনগণের ফার্স্ট, গান্ধীর বইটাও যদি পড়েন, গান্ধীর জীবনীও যদি পড়েন, ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে পুরো বাংলাদেশের সব জনগণের একটা বিষয় নিয়ে অ্যাগ্রি করতে হবে। সো এই ক্ষেত্রে অ্যাগ্রি করেছে যে মানে শেখ হাসিনা হ্যাজ টু গো। তো এখানে তো শুধু স্টুডেন্ট না, এই যে কয়েকদিন আগে একজন মা, 2 বাচ্চার মা আমার সাথে দেখা হলো, বললো যে স্যার আমি এই 3 দিন আমি রাস্তায় নেমে আমি আন্দোলন করেছি স্টুডেন্টদের সাথে। একজন মা বলেন, একজন রিক্সা চালক বলেন, যে বিদেশে যে রেমিটেন্স বিদ্রোহ করলো, রেমিটেন্স যে যারা যোদ্ধা ছিলেন, মানে ওদের যে ইয়েটা, যে রেমিটেন্স আমরা দিব না, তোমরা না খেয়ে মরে যাবা যদি এরকম করো, তো তাদের কন্ট্রিবিউশন আমরা কি ডিনাই করতে পারি? তো অবশ্যই না, সবার পলিটিক্যাল নন পলিটিক্যাল সর্বশ্রেণীর মানুষের এই বিদ্রোহের সাথে, এই সংগ্রামের সাথে জড়িত ছিল। এবং হ্যাঁ, ইউ আর রাইট যে অবশ্যই ইন্টারন্যাশনাল প্লেয়ার যারা ছিল, দে অলসো হ্যাভ আ স্টেক ইন দ্য গেম, তো তাদের তো থাকবেই। তো এটা থাকার সাথে মানে এটা কীভাবে রেলেভেন্ট আমি জানি না, সবাই এটা থাকবে, এটা দুনিয়ার নিয়ম, রাজনীতির নিয়ম, ইন্টারন্যাশনাল পলিটিক্সের নিয়ম, এটাই থাকবে। যে দেশে যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে, সে দেশে যে এই যে এতগুলো গণহত্যাই বলা হচ্ছে, যে এতগুলো মানুষ মারা গেল, সেই বিচার বা এই যে আমাদের ঋণের বোঝা, এই যে এত সব ঘুষ, দুর্নীতি, অপরাধ, এগুলোর কি এই দোষগুলোর বা এই অপরাধগুলোর কি বিচার হওয়া উচিত বলে আপনি মনে করছেন, এবং সেটা কি দ্রুততম সময়ের মধ্যে? না, এগুলোর বিচার তো হতেই হবে, বিচার হতে হবে, কিন্তু এগুলোর বিচার হতে হবে, কিন্তু আমাদের যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনার যে ইনভলভমেন্টগুলি ছিল ডিরেক্টলি, পিলখানা বলেন যেটাতে উনি ফেইলিয়ার, আপনি 5ই মে হেফাজত বলেন, এবং এই ছাত্র আন্দোলনে যেটা বলেন, এগুলির জন্য তো ওনার অ্যান্সার করা উচিত না? আমাদের তো এটা একটা প্রায়োরিটি থাকা উচিত না? উনি দেশ থেকে হেলিকপ্টারে করে পালালেন কীভাবে? ওনাকে আমরা হেফাজতে রাখতে পারতাম না যতক্ষণ না পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী বা জাস্টিস সিস্টেম তাকে বিচার করবে, ততক্ষণ তাদেরকে হেফাজতে রাখার আমাদের কোনো ক্ষমতা ছিল না তখন?
উনি বিদেশে যাবেন কেন? উনি আমাদের দেশের মানুষ, উনি দেশে থাকাটাই আমরা সবচেয়ে উত্তম মনে করি। আসিফ মাহতাব কি কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক দলের হয়ে কাজ করবে বা রাজনীতি করার ইচ্ছা আছে কি? না, এই মুহূর্তে আমার কোনো রাজনীতি করার ইচ্ছা নেই। আমার এখন যেটা ইচ্ছা সেটা তো আমি আপনাকে বললামই। আমাদের যে ফিলোসফিক্যাল, ভবিষ্যতে কি করবে কিনা সেটা আসলে ভবিষ্যতেই দেখা যাবে। বাট এই মুহূর্তে সময়ের দাবি নাকি? না 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 না, এটা আদৌ পলিটিক্স, এখন পলিটিক্সের অফার তো আসছেই অলরেডি, অনেক দল থেকেই বলা হচ্ছে জয়েন করতে। আমি কিন্তু এখনো সব দলকেই না করে দিয়েছি। আমি শুধু জানতে চাচ্ছি ভবিষ্যতে করবে কি করবে না আসিফ মাহতাব, সেটা তো আমি মানে এই মুহূর্তে বলতে পারছেন না। আচ্ছা, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী তিনি মোহাম্মদ এ আরাফাত বা মোহাম্মদ আলী আরাফাত, যে নামে আমরা চিনি না কেন, তিনি বলেছিলেন যে সেই সময়টা বলেছেন স্টুডেন্টরা মাদকাসক্ত হয়ে রাস্তায় নেমেছে। এই বিষয়ে কি আপনি কোনো মন্তব্য করতে চান? উনি কি খেয়ে কথাটা বলেছেন সেটা আমি শিওর না। এই যে শেয়ার বাজারের দুর্নীতি বা শেয়ার বাজারের অনেক দুর্নীতির কথা কিন্তু চলছে এবং সেইখানে একটা নাম চলে আসছে যে সালমান এফ রহমানের, তো এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? শেয়ার বাজারের দুর্নীতি থেকে সালমান এফ রহমানের যে ডিরেক্টলি যে এই স্টুডেন্ট আন্দোলনের এগেনস্টে উনি গিয়েছেন, এটা থেকে আমি বেশি ভয়ঙ্কর এবং অপরাধ বলে মনে করি। আচ্ছা, শামীম ওসমান, ওনাকে নিয়েও কিন্তু অনেক কথা হচ্ছে এবং ছাত্র আন্দোলনে তিনি এবং তার পরিবার প্রায় বিপক্ষই ছিলেন, এমন কিন্তু অনেক ভিডিও প্রকাশ পেয়েছে। এ ব্যাপারে কি আপনি কিছু বলতে চান? না, উনি এতদিন বলে এসেছেন খেলা হবে, আমরা এখন খেলতে চাই। খেলতে, এটা কি রাজনৈতিক খেলা? না, উনি তো বলেছেন সবসময় খেলা হবে। আচ্ছা, এখন উনি কই? এখন তো আমরা খেলতে প্রস্তুত। আয়নাঘর থেকে সদ্য মুক্তি পাওয়া একজন, তিনি হচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল আজমি। তিনি সম্প্রতি একটা বিবৃতিতে বলেছেন যে তিনি হচ্ছে জাতীয় সঙ্গীতের পরিবর্তন চান এবং সংবিধানের পরিবর্তন চান। এই বিষয়টা কি আপনি মানে সাপোর্ট করছেন কি করছেন না, একটু জানতে চাচ্ছি। না, এটা তো আসলে আমাদের অ্যাজ আ জনগণ আমাদের কোন ফিলোসফিতে আমরা থাকবো সেটার উপর নির্ভর করে। অ্যাজ আ ফিলোসফার বা অ্যাজ আ দার্শনিক, আমার ফিলোসফি যেটা আমি জনগণকে এক্সপ্লেন করতে চাই যে আমাদের সংবিধান পরিবর্তন করে আসলে কোরআন শরীফ রাখা উচিত। কোরআন শরীফ দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ, এটাতে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। কেন বিশ্বাস করি এটা আমি জনগণকে বুঝাতে চাই, এটার এক্সপ্লেনেশন দিতে চাই কোনো এক সময়। যদি জনগণ মেনে নেয় তাহলে আমার কথা ওনারা মানবে, এটা একটা বিষয়। আর জাতীয় সঙ্গীত এটা পরিবর্তন হতে পারে, কারণ জাতীয় সঙ্গীত যে ইন্টিগ্রেট করেছে বাংলাদেশে বা যারা করেছে, যে গ্রুপটা করেছে, যেই করুক, সেটা আসলে কি আমরা সবাই অ্যাগ্রি ছিলাম এই জাতীয় সঙ্গীতের কাছে, নাকি আমরা জাতীয় সঙ্গীত অন্য কিছু চাই বা হওয়া উচিত, সেটার উপরে আমাদের চিন্তা করা উচিত। পরিবর্তন হতে পারে, আমি ওই স্ট্যান্সে না যে এটা পরিবর্তন হওয়া যাবেই না, এটা একদম সেগ্রেট হোলি কিছু একটা, পরিবর্তন হওয়া যাবে না। আমি মনে করি পরিবর্তন যদি চাই পরিবর্তন হতে পারে। বর্তমানে দেখতে পাচ্ছেন যে ছাত্র আন্দোলনে যখন গণ অভ্যুত্থানে রূপান্তরিত হলো, সরকার পতন হলো, এখন কিছু কিছু ইউনিভার্সিটিতে, কলেজে, স্কুলে কিছু ভিডিও ফুটেজ দেখেছি যেখানে শিক্ষার্থীরা আসলে বিভিন্ন শিক্ষকের রুমে ঢুকে যাচ্ছে এবং সেখানে তারা জোরপূর্বকই বলছে যে পদত্যাগ করতে হবে। আমি সেই বিবেচনায় যাচ্ছি না যে আদৌ সেই শিক্ষক বা শিক্ষিকা কোনো দোষ করেছে কিনা বা কোনো ছাত্র আন্দোলনের বিপক্ষে কাজ করেছে কিনা, সেই বিশ্লেষণে যাচ্ছি না। আমি শুধু জিজ্ঞেস করছি যে একটা ভিডিওতে আমি দেখেছি যে একজন শিক্ষক এই যখন ছাত্ররা আসলে পদত্যাগের দাবিতে স্লোগান তুলছিল বা তার কাছে গিয়েছিল, তখন শিক্ষকটা পদত্যাগে সাইন করে তিনি হার্ট অ্যাটাক করে, আমি যদি ভুল না করে থাকি, এরকম একটা ভিডিও দেখেছি। আমি জানি না এটা সত্য কিনা মিথ্যা, আমরা সোশ্যাল মিডিয়াতে তো অনেক কিছুই দেখি। তো এই যে পদত্যাগ করছে বা পদত্যাগ করানোর জন্য জোর করা হচ্ছে, সে যে কোনো রাজনৈতিক দল বা যে কোনো রাজনৈতিক মতাদর্শ নিয়েই হোক না কেন, এই বিষয়টাকে আপনি একজন শিক্ষক হিসেবে কিভাবে বিবেচনা করছেন? আমি একজন শিক্ষক হিসাবে, আমি ছাত্ররা যখন আহত হচ্ছিল, নিহত হচ্ছিল, তখন আমি রাস্তায় ছিলাম। আমি ভিডিওতে ওপেনলি বলেছি, উইচ ভিডিও স্টিল এক্সিস্ট টুডে ইন মাই পেজ, যে আপনারা, আমি হাত পা ধরে বলতেছি অন্য শিক্ষকদের, আপনারা রাস্তায় নেমে যান। আপনারা যদি রাস্তায়, ওনারা যদি আগের থেকে রাস্তায় নামতো, ওনাদের আগে যদি গায়ে গুলি পড়তো কয়েকজন, অনেক ছাত্রছাত্রী বেঁচে যেত। এবং এটা ওনারা করে নাই, অনেকে করে নাই, তাদের কোনো কন্ট্রিবিউশন ছিল না। তো এটা যদি না করে থাকে, তার পদত্যাগ কেন করা হবে না? মানে কিছু মানুষের যদি ডাইরেক্টলি ইনভলভ থাকে, তাহলে পদত্যাগ আসলে হওয়া উচিত। সেই পদত্যাগের কি কোনো নিয়মের মধ্যে দিয়ে যাওয়া উচিত, নাকি যেভাবে হচ্ছে সেভাবেই হওয়া উচিত? না না না, সেটা নিয়মের মাধ্যমে যাওয়া হতে পারে। বাট আমার পয়েন্ট হচ্ছে যে ছাত্ররা যখন নামছে, গুলি খাচ্ছে, তখন অভিভাবক হিসাবে টিচাররা কেন নামে নাই? অনেক টিচারের কথা বলছি, তাদের আরও অ্যাক্টিভ রোল প্লে করা উচিত ছিল। তারা নিউট্রাল থেকেছে। ডান্টে আলিগিরির একটা কথা আছে, দ্য ডার্কেস্ট প্লেস ইন হেল ইজ রিজার্ভ ফর দোজ হু মেনটেন নিউট্রালিটি ইন টাইমস অফ মোরাল ক্রাইসিস। নৈতিক অবক্ষয়ের সময়
যে নীরব থাকে তার জন্য জাহান্নামের সবচেয়ে অন্ধকার জায়গাটা তাদের জন্য। আমি এটাই মনে করি যে তারা যেহেতু মানে নীরব ছিল, অথবা অনেক ক্ষেত্রে তারা সরকারের পক্ষে ছিল, যেই সরকার যেই সময় গণহত্যা চালাচ্ছে তখন সেটা আমরা কোনোভাবে অ্যাকসেপ্ট করতে পারি না। আমি মনে করি পদত্যাগ করতে দিয়েছে, আপনি পদত্যাগ করে আরেকটা চাকরি নেন, এইসব ড্রামাটিক কথাবার্তা কিসের জন্য? পদত্যাগ করলে করবেন, সমস্যা কি? মানে ওয়াই ইজ দিস ড্রামা? আমার চাকরি চলে গিয়েছিল না ন্যায় কথা বলার জন্য। আজকে আমি যদি ওই ট্রান্সজেন্ডার বিষয়ে আন্দোলন না করতাম, আজকে তো আমি ভালো জায়গায় আরও অনেক মানে বেটার থাকতাম, তাই না? আমি যদি ট্রান্সজেন্ডারের পক্ষে কথা বলি, আমি তো আজকে আমেরিকায় চলে যেতে পারি, তাই না? আজকে আমি বিভিন্ন দেশের ভিসা আমি পাবো না ওয়েস্টার্ন কান্ট্রিতে, বিকজ আমি রাইট কথা বলেছি। আমার চাকরি চলে গিয়েছিল, তো এই জন্য কি আমি এখন খেতা বিছিয়ে আমি কান্নাকাটি করছি? তো এখানে তাদের ওভার ড্রামাটিক রিয়াকশন মানে আমি একদমই পছন্দ করছি না। গেট অ্যানাদার জব, আই গট অ্যানাদার জব। আপনি কি সামনে যত অন্যায় হবে এই অন্যায়ের প্রতিবাদ করেই যাবেন সামনে? না, 2015 সালে ভ্যাটের আন্দোলন যখন করি, যতক্ষণ আমি স্টুডেন্ট ছিলাম এবং নেতৃত্ব আমি দিয়েছিলাম, ওই সময় একটা এরকম একটা জিল ছিল যে হ্যাঁ মানে অন্যায় করলেই প্রতিবাদ করব। বাট এখন আমার হেলথ ক্রাইসিস সব কিছু মিলিয়ে হয়তো বা সব ক্ষেত্রে এখন আর পসিবল না। বাট এই ক্ষেত্রে যেহেতু একদম মানে গণহত্যা হচ্ছে, আর কেউ আসছেই না দেখছি, অন্য টিচাররা ওই আমি যখন নেমেছি তখন মেজরিটি টিচার আসেই নাই, হাতে গোনা কয়েকজন ছাড়া। তখন আমি মনে করেছি আমি অন্য টিচারদেরকে আসতে বলেছি, কারণ আমি তখন এটা মনে করেছি যে আমি অসুস্থ হওয়া থাকা সত্ত্বেও, এবং আমি যখন যাই স্টুডেন্টের কাছে তখন কিন্তু গোলাগুলি হচ্ছে উত্তরায়, ওইগুলো ন্যাভিগেট করে পার হয়ে আমার যাওয়া লাগছে। আমি যদি যে কোনো সময় ধরা খেতাম, আমি যেহেতু অলরেডি অনলাইনে বিবৃতি বারবার দিচ্ছি টিচারদের নামার জন্য, আমি স্টুডেন্টকে বলছি স্ট্রং হওয়ার জন্য, মানে আমি বলেছি যে ডোন্ট স্টে সেফ, মানে সরি স্টে সেফ বাট মানে মানে ডোন্ট ব্যাক অফ, এরকম কিছু কথা বলেছি। আমাকে যে কোনো সময় যেখানে রাস্তায় পেলে মেরে ফেলতো, তারপরেও আমি এই অবস্থায় স্টুডেন্টদের কাছে যেতে বাধ্য হয়েছি, বিকজ আর কেউ চায়নি। বাট আমার যেহেতু এখন একটা হেলথ ইস্যুস আছে, হেলথ ক্রাইসিস আছে, সব ক্ষেত্রে হয়তো বা পারবো না। বাট আমি আমার জায়গা থেকে আমি চেষ্টা করছি অ্যাজ আ ফিলোসফার, আমি চাই যে আমার যে ফিলোসফিটা, যেটার আমার মেইন গোল সেটা হচ্ছে একটা কনস্টিটিউশন কখনো মানুষের তৈরি হলে এটা আওয়ামী লীগের সেকুলার কনস্টিটিউশন, আওয়ামী লীগ যা ইচ্ছা তাই আয়নাঘর সব কিছুই কনস্টিটিউশন ঢুকিয়ে দিতে পারে। বাট যেই কনস্টিটিউশনটা কোরআন, যেটা মেজরিটি মানুষ বিশ্বাস করে, যে যত গুণাগারই হোক না কেন আমরা সবাই কোরআনকে মানি, তো এই কনস্টিটিউশন থাকলে এই ধরনের টর্চার, যেটা টর্চার বলি বা অন্য কিছু বিভিন্ন জিনিস যেগুলো আছে সেগুলি আমি মনে করি অনেকটাই লিমিটেশনের মধ্যে চলে আসবে, একটা ছকের মধ্যে চলে আসবে। আইন কি করতে পারবো কি করতে পারবো না, কি আইন বানানো যাবে যাবে না, ডিজিটাল অ্যাক্ট কি করা যাবে কি যাবে না, বাট এটা সম্ভব যদি আমরা কোরআনকে সংবিধান হিসাবে মানি, এবং এটাই আমি মনে করি এবং এটা নিয়ে আমি কাজ করতে চাই। দর্শক, এই ছিল দ্য টক রুমের আজকের আয়োজন। আমরা চেষ্টা করি সমসাময়িক নানান ঘটনা আপনাদের সামনে তুলে ধরার জন্য। আগামী পর্বে আবারও কোনো গেস্টকে নিয়ে কিন্তু আমরা হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন।